কর্ণাটকের হুসুর নামের একটি জায়গায় একটি বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় বেশ কিছু রাস্তার কুকুর এসে বাচ্চাটাকে ঘিরে ধরে এবং কামড়াতে শুরু করে। তখনই এক ব্যক্তি দেবদূতের মতো বাচ্চাটার কাছে ছুটে আসে এবং এই হিংস্র কুকুরগুলোর হাত থেকে বাচ্চাটাকে বাঁচায়। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সৌভাগ্যবশত বাচ্চাটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। বাট এই বাচ্চাটির মতো সবার ভাগ্য ভালো হয় না। তামিলনাড়ুতে একজন 4 বছর বয়সী বাচ্চাকে রাস্তার কুকুর কামড়ে মেরে ফেলে। 2 বছর বয়সী একটি বাচ্চার প্রাণ কেড়ে নেয় এই রাস্তার কুকুর। রাজস্থানে 7 বছর বয়সী, পুনেতে 5 বছর বয়সী বাচ্চার প্রাণ যায় এই রাস্তার কুকুরের কারণে। শুধু কি বাচ্চাদের, মুম্বাইতে এক ফুড ডেলিভারি বয়ের গোপনাঙ্গে কামড়ে দেয় একটি জার্মান শেফার্ড। এরকম হাজার হাজার উদাহরণ আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। বাট এইসব বিষয়ে খুব কম ইউটিউবার কথা বলে। ফার্স্ট ওয়ার্নিং, যাদেরকে কোনো সময় কুকুরে বা বিড়ালে কামড়েছিল বা স্ক্র্যাচ করেছিল এবং তারা ভ্যাকসিন নেননি, দয়া করে এই ভিডিওটা তারা দেখবেন না। তার কারণ এর মধ্যে এমন কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা তাদেরকে ভয় পাইয়ে দিতে পারে। আচ্ছা, আমি যদি আপনার সামনে একটি কোবরাকে এবং একটি কুকুরকে রাখি, তাহলে আপনি কোনটাকে দেখে বেশি ভয় পাবেন? অবভিয়াসলি সাপকে। এবং আমি জানি 90% মানুষের উত্তর এটাই হবে। বাট ওয়েট, যেখানে ইন্ডিয়াতে কোবরার কামড়ে মৃত্যুর হার 0.8%, সেখানেই কুকুরে কামড়ে মৃত্যুর হার 36%-এরও বেশি। হ্যাঁ, এটাই সত্যি। কারণ কুকুর র্যাবিস ভাইরাস ছড়ায়, আর যদি কারো র্যাবিস ইনফেকশন হয়ে যায় তাহলে তার একটাই পরিণতি হবে, মৃত্যু। সারা বিশ্বে ক্যান্সারের মতো মারণ রোগে মৃত্যুর হার ম্যাক্সিমাম 28%, কিন্তু র্যাবিস অ্যাটাকে মৃত্যুর হার 100%। ডগ বাইটের পর যদি কেউ ভ্যাকসিনেশন না নেয় তাহলে র্যাবিস ভাইরাস মিনিমাম 1 সপ্তাহ এবং ম্যাক্সিমাম 10 বছর পরেও এর প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অ্যান্ড ট্রাস্ট মি, এই ভাইরাস অ্যাটাকে মৃত্যুর যন্ত্রণা নরকের থেকেও ভয়ঙ্কর। ইন্ডিয়াতে স্ট্রিট ডগের সংখ্যা 62 মিলিয়নেরও বেশি এবং প্রতি বছর এটা 12% করে বাড়ছে। তাহলে কি করলে এই রাস্তার কুকুরের সংখ্যা কন্ট্রোল হবে? কিভাবে র্যাবিস ইনফেকশন মানুষের শরীরে ছড়ায় এবং এর থেকে কি কি সিমটম দেখা যেতে পারে? তবে কুকুর অ্যাডাপ্ট করার ভালো দিকগুলো কি কি? তো চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। জানুয়ারি 2021-এ একটি স্টাডি পাবলিশ হয় ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে, যেখানে উল্লেখ করা হয় আজ থেকে প্রায় 23,000 বছর আগে লাস্ট আইস এজের সময় প্রথমবার কুকুরকে পোষ্য বানানো হয় মানুষের দ্বারা। বর্তমান রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে গ্রে বুলপের একটি প্রজাতিকে প্রথমবার ডোমেস্টিকেট করা হয়েছিল। অর্থাৎ এখনকার কুকুরের পূর্বপুরুষ নেকড়ে ছিল। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। এই সময় বেসিক্যালি মানুষ বড় প্রাণী শিকারের জন্যই কুকুরকে ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে এদেরকে গৃহপালিত বানিয়ে নেওয়া হয়, কারণ এরা অন্য কোনো প্রাণীর তুলনায় ভালোভাবে মানুষের অ্যাক্টিভিটি বুঝতে পারত এবং সহজেই পোষ মানত। এখানেই সায়েন্সের এন্ট্রি হয় এবং ব্রিডিং এর দ্বারা বিভিন্ন প্রজাতির কুকুরের আবিষ্কার হয়। প্রয়োজন ফুরালেই এদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হতো, যার কারণে ইন্ডিপেন্ডেন্টলি ব্রিডিং এর ফলে আজকে স্ট্রিট ডগের সংখ্যা এত বেড়ে গেছে। একটি ফিমেল ডগ তার হোল লাইফে 30টিরও বেশি বাচ্চার জন্ম দিতে পারে, বাট এর মধ্যে সার্ভাইভ করে মাত্র 50%। কারণ প্রতিটি এরিয়াতে একটি নির্দিষ্ট পরিমাণেই স্ট্রিট ডগ থাকতে পারে, যাকে হোল্ডিং ক্যাপাসিটি বলা হয়। এবার যে এরিয়াতে যত বেশি খাবার পাবে সেই এরিয়াতে এদের সংখ্যা তত বেশি হবে। এদের মধ্যে যারা দুর্বল অথবা অন্য এরিয়া থেকে আসে তাদেরকে বাকি কুকুর কামড়ে মেরে দেয় এবং এই কামড়ানোর ফলেই র্যাবিস ইনফেকশন ছড়ায়। এবং বিশ্বাস করো, এইগুলো সেই কুকুরই যারা সব সময় বাইক নিয়ে গেলেই তার পিছনে ধাওয়া করে এবং সুযোগ পেলেই কামড়ে দেয়। WHO এর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের স্ট্রিট ডগের মধ্যেই সব থেকে বেশি র্যাবিস ইনফেকশন দেখা যায়। আর এই জন্যই যেখানে ইন্ডিয়া এক সময় হাইয়েস্ট ডগ এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড ছিল, সেখানেই আমেরিকার মতো দেশগুলিতে ইন্ডিয়া থেকে ডগ ইম্পোর্ট করাতে সম্পূর্ণভাবে ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু র্যাবিস ভাইরাস মানুষের দেহে কিভাবে প্রভাব ফেলে? যখন কোনো র্যাবিস ইনফেক্টেড কুকুর কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন কুকুরের লালায় উপস্থিত ভাইরাস রক্তের মাধ্যমে মানুষের বডিতে প্রবেশ করে। এখানে শুধু কামড়ই নয়, যদি কোনো ক্ষত স্থানে কোনো র্যাবিস ইনফেক্টেড কুকুর চেটে দেয় তাহলে এর থেকেও ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। এবার একবার শরীরে প্রবেশ করার পর এই ভাইরাস সবার প্রথমে বংশবৃদ্ধি করে এবং সংখ্যায় বাড়ার পর এরা সেই ব্যক্তির নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে ব্রেনের দিকে যাত্রা শুরু করে। প্রথমে এরা স্পাইনাল কর্ডে প্রবেশ করে। এটাকে আপনি হিউম্যান বডির হাইওয়ে বলতে পারেন, যার দ্বারা সহজেই ব্রেনে পৌঁছানো যায়। এবার একবার ব্রেনে পৌঁছানোর পর এরা পুরো ব্রেনের নার্ভাস সিস্টেমকে হাইজ্যাক করে ইনফেক্টেড করে ফেলে। যেহেতু ব্রেন থেকেই শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অপারেট হয়, তাই ব্রেন ইনফেক্টেড হওয়ার পর লিভার, কিডনি, হাত, পা ইত্যাদি কাজ করা বন্ধ করে দেয়। এই স্টেজে এসে
ইনফেক্টেড ব্যক্তির বডিতে জ্বর এবং কাঁপুনি শুরু হয়। আর সবথেকে বড় ব্যাপার হলো জল এবং ফ্রেশ এয়ারকেও ভয় লাগে, যাকে হাইড্রোফোবিয়া এবং এরোফোবিয়া বলা হয়। এবার একবার ভাবুন তো, জল তেষ্টা পাচ্ছে অথচ জল খেতে পাচ্ছে না, ঠান্ডা হাওয়াতেও তার শরীর আগুনের মতো জ্বলছে, কতটা কষ্টকর। এই সিচুয়েশনে এসে সেই ইনফেক্টেড ব্যক্তির জন্য ডাক্তারদের আর কিছুই করার থাকে না, তার কারণ এর কোনো ওষুধই নেই। এই কারণেই যারা বাড়িতে কুকুর পোষেন তাদের যেমন কুকুরের ভ্যাকসিনেশন করানোর দরকার আছে, তেমনই নিজেদেরকেও ভ্যাকসিনেটেড রাখার অবশ্যই প্রয়োজন আছে। যারা রাস্তার কুকুরকে খাওয়াচ্ছেন খুবই ভালো কথা, কিন্তু কুকুরের থেকে দূরত্ব বজায় রাখুন। যতটা ভালোবেসে কুকুরকে খাওয়াচ্ছেন তার থেকেও বেশি দামি আপনার জীবন। এখানে অনেক ডগ লাভার আছে যারা বলবে যে যদি আপনি কুকুরের পিছনে না লাগেন তাহলে কুকুর আপনার কোনো ক্ষতি করবে না। সত্যিই কি তাই? অনেক সময় স্ট্রিট ডগরা নিজেদের আধিপত্য রিয়েলাইজ করানোর জন্য মানুষকে কামড়াতে যায়, আর যদি সে র্যাবিস ইনফেক্টেড ডগ হয় তাহলে কাউকে দেখবে না, যাকে সামনে পাবে তাকেই কামড়াবে। মস্তিষ্কে ভাইরাস অ্যাটাকের ফলে এই কুকুরগুলো এক ধরনের জম্বিতে পরিণত হয়। তাহলে কিভাবে কমতে পারে রাস্তার কুকুরের সংখ্যা? সবার প্রথমে তো একটা কথাই মাথায় আসে, এদেরকে মেরে দাও। বাট অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা ইনলিগাল। তাও কেরালাতে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল রাস্তার কুকুরদেরকে মারার জন্য, কিন্তু তাতেও কোনো সলিউশন হয়নি, কারণ এরা 5 বছরের মধ্যে নিজেদের সংখ্যা ফেরাতে সক্ষম। তবে হ্যাঁ, যেটা আমরা করতে পারি তা হলো নিজেদের আশেপাশের জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেখান সেখান খাবার না ফেললে এরা পর্যাপ্ত খাবার পাবে না। শুধু তারাই সার্ভাইভ করতে পারবে যাদেরকে আপনি খাওয়াবেন। প্রতিটি স্ট্রিট ডগকে ভ্যাকসিনেশন করানোটাও একটি সলিউশন, যদিও এটা অনেকটা পরিশ্রম এবং খরচা সাপেক্ষ একটা ব্যাপার। বাট সরকার এখানে একটি অর্গানাইজেশন বানিয়ে এদেরকে কন্ট্রোল করতে পারে। প্রতিটি এরিয়াতে একটি নির্দিষ্ট জায়গা করা হবে যেখানে স্ট্রিট ডগদেরকে এনে এখানে রাখা হবে, আর ওই ডগ লাভাররা যারা রাস্তায় কুকুরদেরকে খাওয়াতো তারা এই পার্টিকুলার স্থানে এসেই এই কুকুরগুলোকে খাবার দিয়ে যাবে। এই আইডিয়াটা শুনতে অদ্ভুত হলেও একটি পার্টিকুলার দেশ এই জিনিসটাকে বাস্তবায়িত করে দেখিয়েছে। নেদারল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো স্ট্রিট ডগ নেই। তাহলে কুকুর পোষার ভালো দিকগুলো কি? আগেকার দিনে মানুষ ছাগল গরু পুষতো এবং তার থেকে উপকৃতও হতো, এবং এখনো গ্রামের দিকে এটা করা হয়। বাট এখনকার শহরের মানুষেরা স্ট্যাটাস মেনটেন করার জন্য কুকুর পোষে। কুকুর পোষাটা তাদের কাছে একটি প্যাশন হয়ে উঠেছে। যদিও বর্তমানে এই কুকুররা একটি কাজই ভালো করতে পারে, সেটা হলো সিকিউরিটি। এরা যদি আপনার বাড়িতে থাকে তাহলে অন্তত চোর ডাকাত আপনার বাড়িতে ঢুকতে পারবে না। কিন্তু সব মানুষ শুধুমাত্র সিকিউরিটির জন্যই এদেরকে পোষে না, কিছু মানুষ শুধুমাত্র কিউটনেসের জন্যই এদেরকে নিজের কাছে রাখে। দেখুন, আমি কাউকে কুকুর পুষতে বারণ করছি না। যদি কুকুর পোষেন তাহলে দায়িত্ব সহকারে নিজেকে এবং কুকুরকে ভ্যাকসিনেট করে রাখবেন। তো আশা করছি এই ভিডিও থেকে অনেক নতুন ইনফরমেশন আপনারা পেয়েছেন। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।